যারা যারা এনবিআর পরীক্ষা দিবেন বা কর আইনজীবী পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আছে সেগুলি কিন্তু আজকে আমরা আলোচনা করতেছি। সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স ছোট প্রশ্ন এমসিকিউ বা আইটিবি এক্সাম পার্ট 4 এর জন্য আমরা কিন্তু বিগত দিনে আরো 3টি ক্লাস পাবলিশ করেছি। তাহলে যারা পূর্বের ক্লাসগুলি দেখেন না তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি নিরাশ হবেন না, অন্তত কোনো কিছু নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ। তাহলে চলেন যারা আয়কর আইনজীবী পরীক্ষা দিবেন তাদের জন্য যে ছোট প্রশ্নগুলি আছে সেগুলি আমরা বোর্ডে তুলে নিয়েছি। প্রথমে কি আছে, প্রথমে হচ্ছিল 16 নম্বর, সেটি হচ্ছিল কমিশনের আপিল এর আদেশের বিরুদ্ধে যদি কমিশনের আপিল কোনো একটি আদেশ দেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপিল করার প্রয়োজন হয় তাহলে একজন করদাতার পক্ষ হয়ে একজন কর আইনজীবী কোথায় আপিল করবেন সেই বিষয়টি হচ্ছিল জানার জন্য এটি উল্লেখ করেছেন বা প্রশ্ন। সেটি হচ্ছিল কমিশনের আপিলের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করিতে হয়। কমিশনের আপিলের বিরুদ্ধে আপিলাত ট্রাইব্যুনাল যেটি আছে আপিল ট্রাইব্যুনাল বা আপিলাত ট্রাইব্যুনালে আপিল করতে হয়। এই আপিলাত ট্রাইব্যুনাল নামে একটি আলাদা ট্রাইব্যুনালই আছে যেখানে শুধুমাত্র আপিলের কার্যক্রম পরিচালনা করা হয়। তা আমরা অত ব্যাখ্যাতে চলে যাব না, অত ব্যাখ্যার আমার প্রয়োজন নেই বা আমাদের প্রয়োজন নেই। সেটি কি আমাদের কাছে ছোট প্রশ্ন বলতে এক কথার প্রশ্ন বা এক মার্কের প্রশ্ন, সেটি আমাদেরকে জানতে হবে বা জানতে চাইবে যে আসলে আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি কোনো আপিল করার প্রয়োজন হয় তাহলে আমরা কোথায় আপিল করব। তাহলে সেক্ষেত্রে আমরা আপিলের ট্রাইব্যুনাল আপিল দায়ের করব। তার পরবর্তীতে অগ্রিম আয়কর প্রদানের 4টি তারিখ উল্লেখ করো। আমরা অন্তত জানি যে অগ্রিম আয়কর প্রদান করতে হলে 4টি কিস্তিতে অগ্রিম আয়কর প্রদান করতে হয়। তাহলে 4টি কিস্তি কি কি আছে, প্রথম কিস্তি হলো 15ই সেপ্টেম্বর, সেটিকে আমরা এখানে উল্লেখ করা আছে। দেখেন প্রথম কিস্তি 15ই সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি 15ই ডিসেম্বর, তৃতীয় কিস্তি 15ই মার্চ, চতুর্থ কিস্তি 15ই জুন। এই হচ্ছে আমার 4টি অগ্রিম আয়কর প্রদানের যে 4টি তারিখ থাকবে সেই 4টি তারিখের বিস্তারিত এখানে দেওয়া আছে। বলতে আপনার যে টাকাটা হবে যদি আপনি ব্যাখ্যাতে যান, ধরেন মনে করেন আপনার অগ্রিম কর আসছে 100 টাকা, এই 100 টাকার আপনি 4টি ভাগ করবেন। 4টি ভাগ করলে আমাদের হচ্ছে হলো 25 টাকা করে। তাহলে এই যে 25 টাকা করে হয় তাহলে এই 25 টাকা আমরা 4টি ভাগে ভাগ করে দিব। অগ্রিম আয়কর হিসাব আছে, ওই হিসাব পদ্ধতির অনুযায়ী কিন্তু আপনার হিসাবটি করে নিতে হবে। তাহলে প্রথম কিস্তি আপনি দিবেন কত তারিখের মধ্যে, প্রথম কিস্তি আপনি দিবেন হচ্ছে 15ই সেপ্টেম্বর আপনি প্রথম কিস্তি দিবেন, দ্বিতীয় কিস্তির 25 টাকা দিবেন 15ই ডিসেম্বর, তৃতীয় কিস্তির 25 টাকা দিবেন আপনার 15ই মার্চ, সর্বশেষ কিস্তি যেটি আছে সেটি সম্পূর্ণ হিসাব করে যে টাকাটা আসবে সেটি দিবেন হচ্ছে আপনি 15ই জুনের মধ্যে। আপনার সম্পূর্ণ অগ্রিম কর প্রদানের হিসাব শেষ। তাহলে আমাদের দুইটি গেল, একটা কি কমিশনার আপিলের বিরুদ্ধে আমি কোথায় আপিল করব সেটা হচ্ছে আপিলের ট্রাইব্যুনাল আপিল করব। 2 অগ্রিম কর প্রদানের যে 4টি তারিখ থাকে সেই 4টি তারিখ কি কি সেটা যদি জানতে হয় তাহলে সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে 15ই সেপ্টেম্বর, দ্বিতীয়টি 15ই ডিসেম্বর, তৃতীয়টি 15ই মার্চ, চতুর্থটি 15ই জুন। আপনি যদি সেপ্টেম্বর থেকে হিসাব করেন তাহলে 2 মাস পর পর সেপ্টেম্বর যাবে, এরপর কিন্তু অক্টোবর নভেম্বর শেষ, ডিসেম্বরের 15ই ডিসেম্বর দিবেন। এই হচ্ছিল আমার 2টি প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি, 3 নম্বর প্রশ্ন ছিল কে বা কাহারা একজন করদাতার অনুমোদিত প্রতিনিধি বা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হতে পারেন। বলতে এখানে বুঝতে চেয়েছেন বা আপনার প্রশ্ন যেটি করা হয়েছে সেটি হচ্ছিল একজন করদাতা যদি হন, সাপোজ ধরেন আপনি একজন করদাতা, আপনার পক্ষ হয়ে আপনার কাজটি কে কে এই যে করের যে বিষয়টি আছে সেটি কে কে পরিচালনা করতে পারবেন সেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। ধরেন আপনি কোনো কারণে ব্যস্ত আছেন, সেই ক্ষেত্রে আপনার যে কাজ করটি আপনি দিবেন, ইনকাম ট্যাক্স দিবেন, সেই কাজটি কে কে পরিচালনা করতে হবে আপনার অবর্তমানে, সেটি কে কে পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন প্রশ্ন হচ্ছে কে বা কাহারা, সেটি আপনি যদি একজনও করতে পারবেন, আপনি যদি মনে করেন যে দুজনে যে মিলে এখানে কাজটি সম্পূর্ণ করবেন সেটিও করতে পারবেন, তবে আমরা সেখানে দিব না। আমাদের কাছ থেকে যদি জানতে চাই কে বা কাহারা তাহলে এখানে দেখেন লেখা আছে করদাতার পিতা মাতা ভাই বোন স্ত্রী স্বামী পূর্ণকালীন কর্মচারী কর আইনজীবী, একজন কর আইনজীবী। এখানে একজন যদি লিখে দেই একজন কর আইনজীবী, তাহলে দেখেন কে কে করতে পারবো, আপনার প্রতিনিধি হয়ে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হয়ে কে কে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে আপনার ভাই করতে পারবে, আপনার বোন করতে পারবে, আপনার পিতা করতে পারবে, আপনার মাতা করতে পারবেন, আপনার স্বামী করতে পারবেন,
আপনার স্ত্রী করতে পারবেন। আপনার পূর্ণকালীন একজন কর্মচারী যদি থাকেন তাহলে সেই পূর্ণকালীন কর্মচারী করতে পারবেন আপনার হয়ে। এর পরবর্তীতে একজন কর আইনজীবী হিসেবে একজন কর আইনজীবী আপনার যে ট্যাক্সের কাজটি আছে বা করের যে কাজটি আছে সেটি তিনি করতে পারবেন। এর পরবর্তীতে যেটি আছে 19 নম্বর প্রশ্ন, গেজেট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত? তো এই যে গেজেট মুক্তিযোদ্ধা করের যে আয়ের সীমা যেটি আছে সেটি কিন্তু পরিবর্তন হয়েছে। সেই যে পরিবর্তন হয়েছে, আমরা যাদের প্রয়োজন হচ্ছিল 2025 এবং 26-এর যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু আইটিবি এক্সাম 2026 অনুষ্ঠিত হওয়ার জন্য যে মেনুটি দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 2026-27-এর যদি আপনার কোনো কারণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করদাতার করমুক্ত আয় সীমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রশ্নটি কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা আপনার যে প্রজ্ঞাপনটি হয়েছে বা আপনার যে সার্কুলার হয়েছে সেটি কিন্তু 2025-26 অনুযায়ী আপনার পরীক্ষাটি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পূর্বেরটাই দিব, বর্তমান আপডেট যেটি হয়েছে সেটি কিন্তু আমরা দিব না। যদি আপনাকে এখানে উল্লেখ করে দেয় যে সাপোজ এটা এই যে করমুক্ত আয়ের সীমা যেটি আছে সেটিতে এবার পরিবর্তন হয়েছে, তাহলে যদি এটা উল্লেখ করে দেয় যে 2025-26 করবর্ষের জন্য, তাহলে কিন্তু আমাদের ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 5 লাখ টাকা হবে, তাহলে হচ্ছিল 5 লাখ টাকা। এর পরবর্তীতে যদি আপনাকে বলা হয়, যদি আপনাকে কোনো সাল উল্লেখ করে না দেয়, তাহলে কিন্তু আপনি এই 25-26 সালে যেটি আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু 2026 এবং 27 যদি হয় তাহলে কিন্তু এই যে মুক্তিযোদ্ধা ছিল এবং কি এদের সাথে কিন্তু জুলাই যোদ্ধাদেরকে যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো 50,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে 5,50,000 টাকা করা হয়েছে। তাহলে আমাদের যেহেতু পরীক্ষা হবে 2025-26 অনুযায়ী, তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু সবকিছু পড়ার চেষ্টা করব। আমরা কোনোভাবেই 26-27 নিয়ে কোনোভাবে মাথায় চিন্তা আনবো না, কেননা সেই ক্ষেত্রে আমাদের সেটা প্রয়োজন হওয়ার কথা না। যেহেতু আমাদের সার্কুলার হয়েছে 2025 এবং 26 অনুযায়ী, সেই অনুযায়ী আমাদের পরীক্ষা হবে আশা করি। তারপর কি হলো, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যদি হয় তাহলে তাদের করমুক্ত আয় সীমা কত? তাদের করমুক্ত আয় সীমা হচ্ছিল মাত্র 5 লাখ টাকা। অবশ্যই কিন্তু তাদের গেজেটভুক্ত হতে হবে। যখন আমাকে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু এই অনুযায়ী করা হবে। এর পরবর্তীতে দেখেন কত দিনের মধ্যে আপিল দায়ের করা যায়। ওইখানে তো আমরা পড়েছিলাম যে আমরা আপিল করব, কমিশনার যদি আপিল করেন সেক্ষেত্রে আমরা যে আপিলটা করব সেটা আসলে কত দিনের মধ্যে করব, একটা সময় অবশ্যই নির্দিষ্ট থাকা উচিত। তাহলে সেই সময়টা কত? সেই সময়টা হচ্ছে উত্তর 45 দিন। উত্তর হচ্ছে 45 দিন। এই 45 দিনের মধ্যেই কিন্তু আপনার আপিলটা দায়ের করতে হবে। যদি আপনার 45 দিন চলে যায় তাহলে কিন্তু আর হলো না। তাহলে আমাদের প্রথম প্রশ্নগুলি কি হলো? প্রথম প্রশ্নটা হচ্ছিল কমিশনার আপিলের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কোথায়? কমিশনার আপিলের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় আপিলাত ট্রাইব্যুনাল যেটি আছে সেটিতে আপিল দায়ের করা যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছিল অগ্রিম কর পরিশোধের যে 4টি তারিখ আছে সেই 4টি তারিখ কি কি? অগ্রিম কর পরিশোধের 4টি তারিখ, প্রথমটি হচ্ছিল 15 সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি আছে 15 ডিসেম্বর, তৃতীয় কিস্তি আছে 15 মার্চ, চতুর্থ কিস্তি আছে 15 জুন। এর পরবর্তীতে যেটি আছে সেটা হচ্ছে কে বা কাহারা একজন করদাতার প্রতিনিধি হিসেবে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারেন বা কে এই কাজটি পরিচালনা করতে পারেন। সেই ক্ষেত্রে একজন স্বাভাবিক করদাতা পিতা করতে পারবেন, মাতা করতে পারবেন, ভাই করতে পারবেন, বোন করতে পারবেন, স্বামী করতে পারবেন, স্ত্রী করতে পারবেন, একজন পূর্ণকালীন কর্মচারী যিনি আছেন তিনি করতে পারবেন, একজন কর আইনজীবী যিনি আছেন তিনিও এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পরবর্তীতে যেটি আছে সেটা হচ্ছে গেজেটভুক্ত একজন মুক্তিযোদ্ধা বা যুদ্ধে আহত যদি কোনো ব্যক্তি হন তাহলে তার আয়কর সীমা বলতে কর মুক্ত সীমা যেটি আছে আয়ের সীমা কত? সেটি হচ্ছিল মাত্র 5 লাখ টাকা। এর পরবর্তীতে যেটি আছে যে একজন কত দিনের মধ্যে আপিল দায়ের করা যায়? আপিল দায়ের করা যায় 45 দিনের মধ্যে। যদি আপনাদের এই যে 5টি প্রশ্ন আছে এর মধ্যে যদি আপনারা কেউ না বুঝে থাকেন, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ডেইলি ল একাডেমির সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।